বিস্ময়ে মোড়া রহস্যে ঘেরা আমাদের এই পৃথিবী, সীমাহীন মহাশূন্য থেকে মহাসাগরের অতল গহ্বর, প্রকৃতির পরতে পরতে লুকিয়ে আছে জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার। দূর দূরান্তের মহাবিশ্বের অপার রহস্য, অন্যদিকে অণুজীবের জটিল জগৎ। এই দুই বিপরীত স্রোত বয়ে আনছে বিস্ময়ের ধারাবাহিকতা। আধুনিক বিজ্ঞান প্রতিনিয়ত উন্মোচন করে চলেছে প্রকৃতির সেই অজানা জগৎকে। নতুন আবিষ্কার আর উদ্ভাবনের হাত ধরে আমরা পৌঁছে যাচ্ছি প্রকৃতি আর মহাবিশ্বের বিস্ময় গাথার দোরগোড়ায়। অজানা সে জগৎ সম্পর্কে জানতে এবং জানাতে আমাদের নিয়মিত আয়োজন বিজ্ঞান ও প্রকৃতি। আপনাদের সঙ্গে আছি আমি হোসনে মোবারক সৌরভ এবং আমি শুভ আনোয়ার। দর্শক, শুরুতে বিজ্ঞান ও প্রযুক্তি। মানুষের বিবর্তনের মূল শিকড় লুকিয়ে আছে কোটি বছর আগের এক জলাশয়ে। চীনের গবেষকরা সম্প্রতি সিলুরিয়ান যুগের দুটি প্রাচীন মাছের জীবাশ্ম খুঁজে পেয়েছেন, যা প্রমাণ করে আজ থেকে প্রায় 400 মিলিয়ন বছর আগে হাড়যুক্ত মাছের যে বিবর্তন শুরু হয়েছিল তাই মূলত পরবর্তী সময়ে আমাদের পৃথিবীতে মানুষের আগমনের পথ প্রশস্ত করেছিল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আমাদের অস্তিত্বের শিকড় কতটা গভীরে, আমরা কিভাবে বিবর্তিত হয়েছি, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা বারবার ফিরে যান কোটি কোটি বছর আগের অতীতে। সম্প্রতি চীনের গবেষকরা এমন দুটি প্রাচীন মাছের জীবাশ্ম খুঁজে পেয়েছেন, যা আমাদের মাছ থেকে মানুষ হয়ে ওঠার বিবর্তনীয় যাত্রার এক বড় শূন্যস্থান পূরণ করে দিয়েছে। প্রায় 400 মিলিয়ন বছর আগে পৃথিবীতে দাপিয়ে বেড়ানো এই দুই মাছের একটি ছিল অত্যন্ত ছোট ও দ্রুতগতির, অন্যটি দানবীয় ও অদ্ভুত দাঁতের অধিকারী। বিজ্ঞানীরা এই আবিষ্কারকে বিবর্তনমূলক ইতিহাসের একটি ক্রিটিক্যাল গ্যাপ বা গুরুত্বপূর্ণ শূন্যস্থান পূরণের বড় ধাপ বলে মনে করছেন। মাছ থেকে মেরুদণ্ডী প্রাণীর বিবর্তন কিভাবে ধাপে ধাপে সম্পন্ন হয়েছে তার নিখুঁত চিত্র পেতে এই জীবাশ্মগুলো বিজ্ঞানীদের কাছে এক বিশাল দলিল। চীনা বিজ্ঞান একাডেমির অধীনে থাকা ইনস্টিটিউট অব ভার্টিব্রেট প্যালিওন্টোলজি অ্যান্ড প্যালিও অ্যানথ্রোপোলজির একদল গবেষক দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে গবেষণার পর এই সাফল্য অর্জন করেছেন। সম্প্রতি বিজ্ঞানভিত্তিক জার্নাল নেচারে এই সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। আবিষ্কৃত মাছ দুটির শারীরিক গঠন ছিল সম্পূর্ণ ভিন্ন। একটি মাছের গঠন অত্যন্ত সুগঠিত এবং ছোট, যা থেকে বোঝা যায় ওই সময়েও মাছের মধ্যে দ্রুত সাঁতার কাটার সক্ষমতা ছিল। অন্যদিকে দ্বিতীয় মাছটি ছিল তৎকালীন মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে এক বিশালাকার দানব। তার চোয়ালের অদ্ভুত আকৃতি ও বিচিত্র দাঁত বিজ্ঞানীদের অবাক করেছে, যা থেকে বোঝা যায় ওই সময়ে তারা শিকার ধরার বিশেষ কোনো কৌশল রপ্ত করেছিল। বিজ্ঞানীদের মতে মেরুদণ্ডী প্রাণীর বিবর্তনের প্রধান ভিত্তি হল হাড়যুক্ত মাছ। এর দুটি মূল শাখা রশ্মি পাখনাযুক্ত মাছ এবং লোভ পাখনাযুক্ত মাছ। বর্তমান পৃথিবীর বেশিরভাগ মাছ রশ্মি পাখনাযুক্ত মাছের অন্তর্ভুক্ত। অন্যদিকে লোভ পাখনাযুক্ত মাছের একটি শাখা ডেভোনিয়ান যুগে ডাঙায় উঠে আসে, যা থেকে পরবর্তীতে উভচর, সরীসৃপ, স্তন্যপায়ী এবং শেষ পর্যন্ত মানুষের বিবর্তন ঘটেছে। রশ্মি পাখনাযুক্ত মাছ বিবর্তিত হয়ে 30,000-এরও বেশি প্রজাতিতে পরিণত হয়েছে, যার মধ্যে বর্তমানে আমরা যে অধিকাংশ মাছ দেখি সেগুলো অন্তর্ভুক্ত। অন্যদিকে লোভ পাখনাযুক্ত মাছের একটি শাখা ডেভোনিয়ান যুগে শেষ পর্যন্ত ডাঙায় উঠে আসে এবং বিবর্তনের ধারায় সমস্ত চতুষ্পদী প্রাণী ও মানুষের পূর্বপুরুষে পরিণত হয়। এই নতুন আবিষ্কারের মাধ্যমে গবেষকরা হাড়যুক্ত মাছের সেই প্রাচীন পূর্বসূরীদের শারীরিক গঠন সম্পর্কে নিশ্চিত হতে পেরেছেন, যারা এই দুই প্রধান শাখার বিভাজনের আগেও টিকে ছিল। এই আবিষ্কারগুলো পুনরায় প্রমাণ করল দক্ষিণ চীন ছিল হাড়যুক্ত মাছ এবং চোয়ালযুক্ত মেরুদণ্ডী প্রাণীদের উৎপত্তিস্থল বা আঁতুড়ঘর। বিবর্তনের এই সন্ধিক্ষণটি মানবজাতির বিবর্তনীয় পথকে বুঝতে বিজ্ঞানীদের নতুন করে ভাবতে বাধ্য করছে। বিজ্ঞানীদের মতে
এই ছোট ও বড় মাছের জীবাশ্মগুলো আমাদের বিবর্তনের সেই শিকড়ের সন্ধান দিচ্ছে যা কোটি বছর পেরিয়ে আজ আমাদের এই অবস্থানে নিয়ে এসেছে। তবে হাড়যুক্ত মাছের উৎপত্তি দীর্ঘকাল ধরে রহস্যে ঘেরা ছিল, কারণ এর আগে প্রাপ্ত হাড়যুক্ত মাছের বেশিরভাগ জীবাশ্মই ছিল ডেভোনিয়ান যুগের বিশেষায়িত রশ্মি পাখনাযুক্ত বা লোভ পাখনাযুক্ত মাছ। চু জানান, আদিম হাড়যুক্ত মাছ বা বনি ফিশ স্টেম গ্রুপ, যা এই দুটি প্রধান শাখা বিভক্ত হওয়ার আগে অস্তিত্বশীল ছিল, সে সম্পর্কে তথ্য না থাকায় বিজ্ঞানীরা রশ্মি পাখনাযুক্ত এবং লোভ পাখনাযুক্ত মাছের সর্বশেষ সাধারণ পূর্বপুরুষের গঠন কেমন ছিল তা নির্ধারণ করতে পারছিলেন না। সিলুরিয়ান যুগের হাড়যুক্ত মাছের জীবাশ্ম অত্যন্ত বিরল বা অত্যন্ত খণ্ডিত। এই আবিষ্কারগুলো আদি হাড়যুক্ত মাছের বিবর্তনের জীবাশ্ম রেকর্ডের গুরুত্বপূর্ণ শূন্যস্থান পূরণ করে। এই মাছগুলোর প্রাথমিক বৈচিত্র্য থেকেই পরবর্তীকালের লোভ পাখনাযুক্ত মাছের আবির্ভাব ঘটে, যা একসময়ে ডাঙায় উঠে আসে এবং উভচর সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীর মাধ্যমে শেষ পর্যন্ত মানুষের উদ্ভব ঘটায়। সুতরাং এটি বিবর্তনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়। মানুষসহ স্থলচর মেরুদণ্ডী প্রাণীদের বিকাশের মূলে রয়েছে মাছের শারীরিক কাঠামোর বিবর্তন। এই জীবাশ্মগুলো প্রমাণ করে 40 কোটি বছর আগের পরিবেশেও মাছের মধ্যে বিবর্তনের নানা পরীক্ষা নিরীক্ষা চলছিল। চীনের এই দুর্লভ আবিষ্কার কেবল প্রাচীন পৃথিবীর চিত্রই তুলে ধরছে না, বরং আমরা যে বিবর্তনের ধারায় আজকের মানুষে পরিণত হয়েছি তার সূচনা লগ্নকে বুঝতে নতুন পথ দেখাচ্ছে। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। বিশাল সমুদ্রের নিচে শত শত কিলোমিটার জুড়ে বিস্তৃত পাইপলাইন, সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করা সবসময় ছিল এক কঠিন চ্যালেঞ্জ। এতদিন টাগবোর্ডের উপর নির্ভরশীল এই বিপজ্জনক ও ব্যয়বহুল প্রক্রিয়াটি এখন সহজ করে দিয়েছে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি। দক্ষিণ চীন সাগরের বেইবু উপসাগরে চালু হওয়া এই ড্রোন অপারেশন সিস্টেম একদিকে যেমন পরিদর্শন খরচ ও কার্বন নিঃসরণ কমিয়ে এনেছে, অন্যদিকে জ্বালানি উত্তোলন প্রক্রিয়াকে আরও স্মার্ট ও নিরাপদ করে এসেছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিশাল জলরাশি আর প্রতিকূল আবহাওয়া অফশোর তেলক্ষেত্র পরিচালনার ক্ষেত্রে এই চ্যালেঞ্জগুলো বারবারই বড় বাধা, কিন্তু প্রযুক্তির উৎকর্ষে সেই বাধা এখন অতীত হতে চলেছে। সম্প্রতি দক্ষিণ চীন সাগরের বেবু উপসাগরে প্রথমবারের মতো অফশোর তেলক্ষেত্র পরিচালনার জন্য একটি অত্যাধুনিক ড্রোন অপারেশন সিস্টেম আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। এই প্রযুক্তি ব্যবহারের ফলে সামুদ্রিক জ্বালানি উন্নয়ন এবং লো আল্টিটিউড ড্রোন প্রযুক্তির সমন্বয়ে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। চীনের ওয়েচৌ 12 এক তেলক্ষেত্রের কেন্দ্রীয় প্ল্যাটফর্মে সফলভাবে পাইলট প্রকল্পের কার্যক্রম শেষ করার পর বর্তমানে চীনের 41টি অফশোর প্ল্যাটফর্ম ও 2টি অনশোর টার্মিনালে এই ড্রোন সিস্টেম ব্যবহৃত হচ্ছে। এটি এখন কেবল একটি প্রযুক্তিগত সংযোজন নয়, বরং তেল উত্তোলন ও রক্ষণাবেক্ষণ কাজের এক অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে। অতীতে সাবসি পাইপলাইনের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে ট্যাগবোটের উপর নির্ভর করতে হতো। একটি পূর্ণাঙ্গ পরিদর্শনে ট্যাগবোটের প্রায় 33 ঘন্টা সময় লাগত এবং জ্বালানি খরচ বাবদ ব্যয় হতো হাজার হাজার ইউয়ান। এছাড়া প্রতিকূল আবহাওয়ায় সমুদ্র উত্তাল থাকলে এই পরিদর্শন কাজ স্থগিত রাখা হতো। নতুন এই ড্রোন সিস্টেম চালু হওয়ায় পরিদর্শনের দক্ষতা 30% বৃদ্ধি পেয়েছে এবং রিয়েল টাইম ফুটেজ সরাসরি কেন্দ্রীয় কন্ট্রোল রুমে পাঠানো সম্ভব হচ্ছে। চায়না ন্যাশনাল অফশোর অয়েল কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে এই প্রযুক্তি ব্যবহারের ফলে বার্ষিক প্রায় 15 মিলিয়ন ইউয়ান সাশ্রয় হচ্ছে এবং কার্বন নিঃসরণ 25,000 টন পর্যন্ত কমানো সম্ভব হয়েছে। গভীর সমুদ্রে ড্রোন চালানো সহজ কাজ নয়। সীমিত নেটওয়ার্ক এবং কঠোর প্রাকৃতিক পরিবেশের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞানীরা ড্রোনের সঙ্গে যুক্ত করেছেন বিশেষ কমিউনিকেশন মডিউল এবং বেইদু নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। ফলে সমুদ্রের মাঝখানে উপকূলীয় সিগন্যালের বাইরে থাকলেও ড্রোনগুলো অনায়াসে এবং স্থিরভাবে তাদের কাজ চালিয়ে যেতে পারছে।
সমুদ্রের উচ্চ তাপমাত্রা ও লবণের প্রভাবে যাতে যন্ত্রাংশ নষ্ট না হয় সেজন্য ড্রোনের বডি ও ইলেকট্রনিক্সে ব্যবহার করা হয়েছে বিশেষ প্রতিরোধী উপকরণ। পাশাপাশি সমুদ্রের উচ্চ তাপমাত্রা, লবণাক্ততা এবং আর্দ্রতার কারণে ইলেকট্রনিক যন্ত্রাংশের ক্ষয় হওয়ার সম্ভাবনা থাকে। এটি মোকাবেলায় ড্রোনগুলোকে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। অফশোর তেল শিল্পের জন্য উপযোগী করে তৈরি এই ড্রোনে প্রযুক্তি ব্যবহারের ফলে চীন দেশে তৈরি উচ্চ প্রযুক্তিগত ড্রোনের মান উন্নয়নের পাশাপাশি অফশোর অপারেশনের জন্য প্রথমবারের মতো নিজস্ব পরিচালনা ও ব্যবস্থাপনা মানদণ্ড স্থাপন করেছে। এটি তেল উত্তোলন ও এই ড্রোন সিস্টেম ব্যবহারের ফলে তেল কোম্পানিগুলোর বার্ষিক প্রায় 15 মিলিয়ন ইউয়ান সাশ্রয় হচ্ছে। এছাড়া জাহাজ ব্যবহারের প্রয়োজন কমে যাওয়ায় কার্বন নিঃসরণও হ্রাস পেয়েছে প্রায় 25,000 টন। এটি একদিকে যেমন খরচ কমিয়েছে, অন্যদিকে জ্বালানি উত্তোলন প্রক্রিয়াকে করেছে অনেক বেশি গতিশীল ও বুদ্ধিদীপ্ত। চীনের এই আধুনিক উদ্যোগ কেবল তাদের নিজস্ব তেল শিল্পকেই সমৃদ্ধ করছে না, বরং অফশোর অপারেশনের জন্য তৈরি করেছে নতুন এক আন্তর্জাতিক মানদণ্ড। সমুদ্রের বুকে ড্রোনের এই ওড়াউড়ি ভবিষ্যতে জ্বালানি শিল্পকে আরও সহজ, নিরাপদ এবং পরিবেশ বান্ধব করে তুলবে বলে প্রত্যাশা করছেন বিশেষজ্ঞরা। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। একটি দেশের সামগ্রিক শিল্পশক্তি যখন বিজ্ঞানের বিশাল কোনো লক্ষ্যের পেছনে ঐক্যবদ্ধ, তখন বিপ্লব ঘটে। চীনের কৃত্রিম সূর্য বা এক্সপেরিমেন্টাল অ্যাডভান্স সুপার কন্ডাক্টিং টোকামাক প্রকল্প ঠিক তেমনই এক উদাহরণ। সাংহাই, চিয়াংশু, চেচিয়াং ও আনহুই প্রদেশকে নিয়ে গঠিত ইয়াংজি রিভার ডেল্টা অঞ্চল আজ এই প্রকল্পের মেরুদণ্ড হিসেবে আবির্ভূত হয়েছে, যেখানে জটিল সব বৈজ্ঞানিক যন্ত্রাংশ তৈরির মাধ্যমে সফলভাবে এগিয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রকল্প। বিশ্বের জ্বালানি সংকট মেটাতে মানুষ দীর্ঘকাল ধরে তাকিয়ে রয়েছে এমন এক শক্তির উৎসের দিকে যা হবে অফুরন্ত, পরিচ্ছন্ন এবং পরিবেশ বান্ধব। এই স্বপ্নের নাম পারমাণবিক ফিউশন বা সংযোজন শক্তি। আর এই প্রযুক্তিতে বিশ্বকে পথ দেখাচ্ছে চীন। দেশটির ইয়াংজি নদী বদ্বীপ অঞ্চলকে কেন্দ্র করে গড়ে ওঠা এক বিশাল কর্মযজ্ঞ এখন বিশ্বজুড়ে বিজ্ঞানীদের আলোচনার কেন্দ্রে। সাংহাই, চিয়াংশু, চেচিয়াং এবং আনহুই প্রদেশকে একীভূত করে গড়ে ওঠা এই শিল্প ও গবেষণা হাব যেন এখন আধুনিক বিজ্ঞানের নতুন আঁতুড়ঘর। চীনের আর্টিফিশিয়াল সান বা কৃত্রিম সূর্য প্রকল্প কেবল একটি গবেষণাগারের পরীক্ষা নিরীক্ষা নয়, এটি এক সমন্বিত শিল্প বিপ্লব। ইয়াংজি বদ্বীপের এই অঞ্চলে একদিকে রয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় সব গবেষণা প্রতিষ্ঠান, অন্যদিকে রয়েছে অত্যাধুনিক সব উৎপাদন কারখানা। এই প্রকল্পের সাফল্যের মূল চাবিকাঠি হল সমন্বয়। সাংহাইয়ের হাইটেক উপাদান থেকে শুরু করে চেচিয়াংয়ের বিশেষায়িত আর্মার ম্যাটেরিয়াল এবং চিয়াংশুর ইনসুলেশন, পুরো সাপ্লাই চেইনটি এখন এক সুতোয় গাঁথা। গবেষকদের মতে কৃত্রিম সূর্যের রিয়্যাক্টরের প্রতিটি যন্ত্রাংশ যখন স্থানীয়ভাবে তৈরি হচ্ছে, তখন গবেষণাগারের গতি স্বাভাবিকভাবেই বহুগুণ বেড়ে গেছে। এই সমন্বিত প্রয়াস প্রকল্পটি কেবল ত্বরান্বিতই করছে না, বরং চীনের প্রযুক্তিগত সক্ষমতাকে বিশ্বমঞ্চে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। রিয়েক্টরের অতি পরিবাহী পদার্থ আসছে সাংহাই থেকে। আর্মার বা রক্ষা কবচ তৈরি হচ্ছে চেচিয়াংয়ের কারখানায়, আর বিশেষ ইনসুলেশন উপকরণ সরবরাহ করছে চিয়াংশুর শিল্প প্রতিষ্ঠানগুলো। অর্থাৎ এই প্রকল্পের প্রতিটি গুরুত্বপূর্ণ উপাদান এখন স্থানীয়ভাবেই তৈরি হচ্ছে। পারমাণবিক ফিউশন প্রকল্পের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশগুলোর চাহিদা অত্যন্ত জটিল এবং উচ্চমানসম্পন্ন। হফাইয়ের চাইনিজ একাডেমি অফ সায়েন্সেসের ইনস্টিটিউট অফ প্লাজমা ফিজিক্সের গবেষক ইয়াং ছিংশি জানান, ফিউশন শিল্প জোটের সদস্য সংখ্যা মাত্র 2 বছরে 60 থেকে বেড়ে প্রায় 300-তে দাঁড়িয়েছে, যার 80% এই অঞ্চলের কোম্পানি। একটি স্থানীয় কোম্পানি যারা উচ্চ তাপ, তেজস্ক্রিয়তা ও শক্তিশালী চৌম্বক ক্ষেত্র সহ্য করতে সক্ষম ধাতব উপাদান তৈরি করছে, তারা এই প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ার পর প্রায় প্রতি বছর 50% হারে আয় বাড়াতে সক্ষম হয়েছে। এভাবে বিজ্ঞানের চাহিদা মেটানোর পাশাপাশি স্থানীয় উৎপাদন শিল্প ও আধুনিকায়নের পথে হাঁটছে। এই সহযোগিতামূলক সাফল্যের হাত ধরে চীন এখন আন্তর্জাতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠেছে। আন্তর্জাতিক থার্মোনিউক্লিয়ার এক্সপেরিমেন্টাল রিয়্যাক্টর প্রকল্পের সাথে চীন বড় ধরনের চুক্তি সম্পাদন করেছে।
ডোমেস্টিক এবং আন্তর্জাতিক উভয় গবেষণার চাহিদাই এই অঞ্চলের হাই-এন্ড ম্যানুফ্যাকচারিং শিল্পকে শক্তিশালী করছে। চীনের পারমাণবিক ফিউশন প্রকল্পের ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা বা রোডম্যাপ অত্যন্ত সুনির্দিষ্ট। দেশটির পরিকল্পনা অনুযায়ী আগামী 2027 সালের মধ্যে তারা পারমাণবিক ফিউশন বার্নিং বা জ্বলন পরীক্ষা শুরু করার লক্ষ্য নির্ধারণ করেছে। এরপর 2030 সালের দিকে তারা প্রথম ইঞ্জিনিয়ারিং টেস্ট রিঅ্যাক্টর নির্মাণের সক্ষমতা অর্জনের পরিকল্পনা করেছে। ধারাবাহিকভাবে এগিয়ে গিয়ে 2035 সালের মধ্যে এই রিঅ্যাক্টরটির নির্মাণ কাজ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে তাদের। সবশেষে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে 2045 সাল নাগাদ চীন বিশ্বের প্রথম বাণিজ্যিক ফিউশন রিঅ্যাক্টর নির্মাণের চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করেছে, যা ভবিষ্যতে বিশ্বজুড়ে অসীম পরিবেশবান্ধব জ্বালানি সরবরাহে বৈপ্লবিক ভূমিকা রাখতে পারে। পারমাণবিক ফিউশন প্রযুক্তি সফল হলে পৃথিবী পাবে এমন এক শক্তি যার কোনো কার্বন নিঃসরণ নেই, যা প্রায় অসীম। চীনের এই আর্টিফিশিয়াল সান প্রকল্প কেবল দেশটির অভ্যন্তরীণ জ্বালানি নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করছে না, বরং বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় মানবজাতির জন্য আশার আলো হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা মনে করছেন ইয়াংজি নদীর বদ্বীপের এই শক্তিশালী নেটওয়ার্ক চীনকে ফিউশন শক্তির বাণিজ্যিকীকরণের দৌড়ে বিশ্বের অনেক দেশের চেয়ে এগিয়ে রাখবে। অদূর ভবিষ্যতে যখন এই কৃত্রিম সূর্য বাণিজ্যিক রিঅ্যাক্টরে রূপ নেবে, তখন হয়তো পৃথিবী তার জ্বালানি সংকটের অন্ধকার কাটিয়ে নতুন এক আলোয় উদ্ভাসিত হবে। চীনের এই যাত্রা প্রমাণ করে, যখন অদম্য মেধা আর শক্তিশালী শিল্পের সমন্বয় ঘটে, তখন অসম্ভবকেও জয় করা সম্ভব। পৃথিবী এখন সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায়, যখন মানুষের হাতে পৌঁছাবে সূর্যের মতো অফুরন্ত শক্তির চাবিকাঠি। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের গহীন রেন ফরেস্টে এখন রচিত হচ্ছে এক অন্যরকম মিতালির গল্প। একদিকে বুনো এশীয় হাতির দল, আর অন্যদিকে তাদের পাহারায় নিয়োজিত একদল নিবেদিত প্রাণ মানুষ। স্থানীয় মানুষের বসতি আর বুনো হাতির বিচরণ ক্ষেত্রের সীমানা যেখানে মিলেমিশে একাকার, সেখানেই চলছে এক অনন্য সহাবস্থানের লড়াই। হাতি ও মানুষের এই সহাবস্থান ও তাদের মধ্যে মিতালির গল্প, চলুন দেখে আসি। দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের চিয়াংচেং কাউন্টি প্রায় 50-এরও বেশি বুনো এশীয় হাতি বাস করে এখানে। শীতের শুরুতে যখন জঙ্গলে খাবারের অভাব দেখা দেয়, তখন এই বিশালদেহী প্রাণীরা খাবারের সন্ধানে চলে আসে লোকালয়ে। এ সময় চীনে নববর্ষ বা বসন্ত উৎসব হওয়ার কারণে এই কাউন্টির রাস্তাঘাটে মানুষের আনাগোনা বেড়ে যায়। তখন এই হাতিদের গতিবিধির উপর নজর রাখা এবং গ্রামবাসীদের সতর্ক করা হয়ে ওঠে জীবন মরণ সমস্যা। এই কঠিন কাজটির নেতৃত্ব দিচ্ছেন 50 বছর বয়সী তিয়াও ফাশিং। প্রায় 1000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে হাতিদের গতিবিধি পর্যবেক্ষণ করেন তিনি এবং তার দল। একসময় এই কাজ পায়ে হেঁটে করতে হতো এবং হাতির পায়ের ছাপ অনুসরণ করে, যা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তিয়াও স্মৃতিচারণ করে বলেন, শুরুর দিকে আমার পরিবার চাইতো আমি এই কাজ ছেড়ে দেই, কিন্তু আমি ভাবতাম আমরা যদি সতর্ক সংকেত না পাঠাই, তবে গ্রামের মানুষ মাঠে কাজ করতে গিয়ে নিরাপদ বোধ করবে না। বর্তমানে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় এই কাজ অনেক সহজ ও নিরাপদ হয়েছে। এখন ড্রোন ব্যবহার করে হাতির অবস্থান নিখুঁতভাবে শনাক্ত করা হয়। সম্প্রতি ড্রোনের ফুটেজে দেখা গেছে 10টি হাতির একটি দল ভুট্টা খেতে খাবার খাচ্ছে, যার মধ্যে মাত্র 2 মাস বয়সে একটি শাবকও ছিল। বুনো হাতি লোকালয়ে এলে ফসলের ক্ষতি হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এই সমস্যার সমাধানে ইউনান প্রদেশ 2010 সাল থেকেই একটি সরকারি জননিরাপত্তা বীমা ব্যবস্থা চালু করা হয়েছে। যদি কোনো হাতি ঘরবাড়ি বা ফসলের ক্ষতি করে, তবে বীমা কোম্পানি তার ক্ষতিপূরণ দেয়। ক্ষতিপূরণ এখন বেশ সন্তোষজনক। হাতিরা খেয়ে চলে যায় আর আমরা ক্ষতিপূরণ পাই। ব্যাপারটা অনেকটা এমন যেন আমরা ওদের লালন পালন করছি। এটাই তো প্রকৃত সহাবস্থান। বুনো হাতিদের জন্য একটি স্থায়ী ও নিরাপদ আবাসন তৈরির লক্ষ্যে চীন সরকার এখন এশীয় হাতি জাতীয় উদ্যান প্রতিষ্ঠার কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে।
সিচুয়ানবান্না, পুয়ের সিটি এবং লিনখাংয়ের 6টি কাউন্টি জুড়ে প্রায় 38,600 হেক্টরের বেশি এলাকা নিয়ে এই উদ্যান গড়ে তোলা হচ্ছে। এই উদ্যান তৈরির মূল লক্ষ্য হল হাতির আবাসস্থল পুনরুদ্ধার ও পরিবেশগত সংস্কারের পাশাপাশি মানুষ ও বন্যপ্রাণীর মধ্যকার দীর্ঘদিনের দ্বন্দ্ব নিরসন করা, সেই সঙ্গে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং পর্যটন শিল্পের টেকসই উন্নয়নের মাধ্যমে বন্যপ্রাণী ও মানুষের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ সহাবস্থান নিশ্চিত করাই এই প্রকল্পের অন্যতম প্রধান উদ্দেশ্য। পর্যবেক্ষক দলের নেতা তিয়াও ফা সিংয়ের স্বপ্ন আরও বড়। তিনি চান এই জাতীয় উদ্যানের মাধ্যমে স্থানীয় মানুষ পর্যটন শিল্পের সাথে যুক্ত হয়ে স্বাবলম্বী হবে, আর হাতিরা পাবে তাদের নিজেদের এক নিরাপদ নীড়, যেখানে মানুষ ও প্রকৃতির লড়াই থাকবে না, থাকবে শুধু সম্প্রীতি। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। তুষার শুভ্র সিনচিয়াংয়ের জলাভূমিতে এবার দেখা মিলল এক বিরল অতিথির। উত্তর পশ্চিম চীনের ইলি কাজাখ স্বায়ত্তশাসিত অঞ্চলে প্রথমবারের মতো দেখা গেছে বিলুপ্ত প্রায় ডালমেশিয়ান পেলিকানের। পরিবেশবিদদের মতে এটি পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণের এক নতুন দিগন্তের সূচনা করেছে। সাধারণত মিঠা পানির এই বিশালকায় পাখিগুলো চীনের প্রথম শ্রেণীর সুরক্ষিত প্রাণীর তালিকায় অন্তর্ভুক্ত। এর আগে এই অঞ্চলে শীতকালে এদের আগে কখনো দেখা যায়নি। ডালমেশিয়ান পেলিকান বিশ্বের অন্যতম বৃহত্তম উড়ন্ত পাখি। এদের ডানার বিস্তার প্রায় 3 মিটারেরও বেশি। যখন এরা আকাশ চিরে উড়ে চলে তখন ডানা ঝাপটানোর দৃশ্যটি যে কোনো প্রকৃতিপ্রেমীকে মুগ্ধ করতে বাধ্য। ইলি নদীর অববাহিকায় এদের রাজকীয় উপস্থিতি স্থানীয় পরিবেশবিদদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে। পরিবেশবিদদের ধারণা এই যুগল আগামী মার্চের মাঝামাঝি পর্যন্ত এখানে অবস্থান করবে। এরপরই তারা পাড়ি জমাবে তাদের মূল প্রজনন ক্ষেত্রের দিকে। দর্শক, সামনে অপেক্ষা করছে আরো বহু বিষয়, আরো না বলা কথা। আজকের মতো এটুকুই। আবারও ফিরে আসব আগামী সপ্তাহে প্রাণ, প্রকৃতি আর বিজ্ঞানের নতুন আলো নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালোবাসুন বিজ্ঞানকে, সঙ্গে থাকুন প্রকৃতির। ধন্যবাদ।